নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে সঙ্গে ফারাবি হাফিজ। দর্শক, শুরুতেই পরিচয় করিয়ে দিই। আজকে আলোচক হিসেবে যারা রয়েছেন, স্টুডিওতে আমার সাথে একজনই রয়েছেন, এস.এম. শাহরিয়ার কবির, তিনি আইনজীবী, সুপ্রিম কোর্ট। আমার সাথে অনলাইনে যুক্ত হবেন এম.এ. আজিজ, তিনি সিনিয়র সাংবাদিক এবং তিনি যুক্ত আছেন দেখা যাচ্ছে। এবং আমার সাথে কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন জনাব আবুল হাসান রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, একজনকে অনলাইনে, একজনকে সরাসরি। আমরা চলে যেতে চাই নির্বাচনের প্রসঙ্গে। যেই পরিস্থিতি আমরা গতকালকে দেখলাম, ওই প্রসঙ্গটা নিয়ে শুরু করতে চাই। ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, শেরপুরের ঝিনাইগতিতে শ্রীবর্দী উপজেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের হত্যাকাণ্ডের ঘটনায় কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে। সেখানে একটা ভিডিওতে দেখা যাচ্ছে রেজাউল করিম নিস্তেজ হয়ে পড়ে আছেন, তাকে একাধিক লোক আঘাত করা হচ্ছে এবং সাপের মতো পিটিয়ে তাকে হত্যা করা হলো। তার আগে এখানে যেই অভিযোগটা, ওখানে যারা ছিলেন উপস্থিত তারা যেটা করছেন যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, ওখানে জামায়াতের যারা ছিলেন তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করছেন, যে ওখানে গেলে একটা ফ্যাসাদ তৈরি হবার পরিষ্কার সম্ভাবনা তারা দেখছেন এবং তারা বলছেন যে যা হওয়ার হবে আপনারা না। তারা বলছেন যে আমরা নিরাপত্তার জন্য এখানে আছি। তাদেরকে উত্তর দিয়েছেন তারা, এটা ভিডিওতে শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে যে নিরাপত্তা আল্লাহ দিবেন, আমাদেরকে যেতে হবে। তো এরপরে এই ঘটনাটা ওখানে ঘটলো এবং তারপরে এই হত্যাকাণ্ডটা ঘটলো। এখানে আসলে দায় আপনি কাকে দিতে চান? ধন্যবাদ আপনাকে। আপনার মতো আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আপনাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শহীদ ওসমান বিন হাদি পর এই দ্বিতীয় শহীদ। এদেশ এ ভার কতখানি বহন করতে পারবে? এবং বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির আজকে কিন্তু কড়া ভাষায় বলেছেন যে এই ধরনের কাজ যদি করে ভয়ভীতি সৃষ্টি করে ত্রাসের রাজত্ব কায়েম করে যদি কায়েমি স্বার্থবাদীদের উদ্দেশ্য হাসিলের জন্য একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে জিততে চাওয়া হয়, তাহলে সেটা ভুল হবে। এবং আমরা যেমন বলেছি ভোট কাউকে কারচুপি করতে দেওয়া হবে না, আমরাও করব না। ঠিক সেরকম এখন থেকে একটা মানুষকে, আমরা তো এটা জুলাই অভ্যুত্থানের আগে দেখেছি। জুলাই অভ্যুত্থান থেকে তো এই শিক্ষাটা নেওয়া উচিত ছিল। যারা আজকে এই জনসভা করতে পারছেন, সারা দেশে ঘুরতে পারছেন, যারা কথা বলতে পারতেছেন, তা তো গত 17 বছর ছিলেন না কোথাও। গত 17 বছর তারা ছিলেন। আজকে যে এই হায়নার মতো পরিস্থিতি সৃষ্টি করলেন, তাহলে আপনি ইলেকশনে জিতে কি করবেন? এই যে আপনি যে কথাটা আমি বলতে চাচ্ছি, যে আজকে মানুষকে এইভাবে মেরে মৃত্যুবরণ করালেন, শহীদের দরজায় পৌঁছে দিলেন, তাহলে এই অমানুষত্ব যাদের মধ্যে আছে তাদেরকে যদি ভোট দেওয়া হয়, তারা যদি ক্ষমতায় যায়, তারা কি আবার আগের মতো পুনরাবৃত্তি করবে? এটা একটা নাম্বার ওয়ান। নাম্বার টু, আমি বারবার বলতেছি যে এবারে ইলেকশনে আইন শৃঙ্খলা পরিস্থিতি যে নাজুক অবস্থা, পুলিশ বলতে হবে নাই, সেই ক্ষেত্রে আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে। তবে এই সেই দায়িত্বের জায়গা যদি আরেকটু মেনশন করে বলেন। জামাতের ওখানকার জেলার নেতারা ওখানে মানে অনেকেই এটা বলছেন যে তারা ইচ্ছা করলে এটা এড়াতে পারতেন, এই ঘটনাটা এড়াতে পারা যেত, এবং তারা যদি পুলিশের কথা শুনতেন, সেনাবাহিনীর কথা শুনতেন, তাদেরকে কিন্তু তারা কর্তব্য পালন করতে দেন নাই। আবার আজকে যখন এই মানুষটার যিনি মৃত্যুবরণ করেছেন তার জানাজা হচ্ছিল, সেখানেও জামাতের কোনো সিনিয়র নেতৃবৃন্দ বা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আমরা দেখলাম না। তো সেইটাও কি মানে দুইটা জিনিস আমি আপনাকে বলি। যদি জামাতের এই কথাটা বলছে এটা এড়িয়ে যাওয়া যেত, তাহলে বোধহয় এতগুলো আর্মি আহত হতো না। আপনি একটা জিনিস বলেন, একদিকে বলছে তাহলে জামাত ওখানে গেছে, যা ওখানে কি হয়েছিল? ওখানে মিটিংটা কাটছিল। মিটিংটা কি দুই দলের কোনো মিটিং ছিল? না। আপনি দেখেন ওখানে আপনি তো সমাবেশ করা আপনার একটা অধিকার,
জি। আপনি সেই অধিকারটাকে হরণ করতে চাবেন। আচ্ছা, ধরে নিলাম আপনার কথা যে জামাতের কেউ ওখানে যেও না, তাহলে এতগুলো সেনা সদস্য যে আহত হলো, এতগুলো মানুষ আহত হলো, এটা কি জামাতের দ্বারা হলো? আপনি তো একটা জায়গায় দেখাতে পারতেছেন না এখন পর্যন্ত। আপনি যেটা বললেন যে জামাতের সিনিয়র লিডাররা গেছেন বা যাননি, সেই উত্তরটা আমি পরে দিচ্ছি। এখন পর্যন্ত বলেন তো বিএনপির পক্ষ থেকে এই মানে কি বলবো, এইরকম একটা নিষ্ঠুর একটা মানে অমানবিক কাজের জন্য কি তার আজকে তো তার নেতা 3-4 জায়গায় জনসভা করছেন, এর জন্য কি দুঃখ প্রকাশ করছেন? কি তার বিএনপির মিডিয়া সেল, বিএনপির মাহাদি আমিন, তিনি নির্বাচনী দায়িত্বে রয়েছেন, সেখানে কিন্তু তিনি বলেছেন, তিনি দুঃখ প্রকাশ করেছেন এটা কোনোভাবেই কাম্য না, এবং তিনি বলেছেন যে এটা এড়াতে পারতেন, সেই ঘটনাও তিনি বলেছেন, এবং সবাইকে সংযত থাকার জন্য তিনি আহ্বানও জানিয়েছেন। কিন্তু কথাটা হচ্ছে আমাদের দেশের কালচারটা কি? আমাদের দেশের কালচার হচ্ছে একটা পার্টির চেয়ারম্যান বা আমিরের কথায় আমিরের কাছ থেকে এগুলো আসা উচিত বলে সবসময় জনগণ ভাবে। যখন যেখানে যে কেউ যদি আত্মাহতি হয়, শহীদ হয়, সঙ্গে সঙ্গে কিন্তু দলের প্রধান সেখানে যান। আজকে আপনি যেটা বললেন যে আজকে সেন্ট্রাল নেতৃবৃন্দর 3 জন অলরেডি ওখানে গিয়েছেন। ময়মনসিংহ হাসপাতালে ভর্তি হয়েছিল যারা, তাদেরকে দেখতে গিয়েছেন, এবং ঢাকায় একজনকে নিয়ে আসার কথা ছিল, তাকে আনা হয়নি, তাকে ময়মনসিংহেই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। সো জানা যায় যেতে পারা যায়নি, কারণ আজকে অলরেডি অনেক জায়গায় অনেক কমিটমেন্ট ছিল, যে কমিটমেন্টগুলো হয়তো কি করতে হতো, পোস্টপন করতে হতো যদি আমির সাহেবকে ওখানে যেতে হতো। কিন্তু দলের নেতৃবৃন্দ যারা দায়িত্বশীল উপরে, তারা অবশ্যই গেছে বলে আমার ধারণা, আমি যতটুকু জানি। জি, না ওটা দেখে, বিশেষ করে ওই ছবিটা যখন আসে আবার এবং সোশ্যাল আপনি মিডিয়ায়, পিটিয়ে একটা লোককে মারতেছেন, জি, চিন্তা করেন তো, আপনি একটা লোককে পিটিয়ে মারতেছেন। এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এই জুলাই গণ অভ্যুত্থানের পরে এইটা আমাদেরকে দেখতে হবে। এই জন্য কি আমরা এই রাজনীতি করছি, এই জন্য কি আমরা ইলেকশনে যাচ্ছি। তাহলে আপনি ইলেকশনের দিন যত ঘনিয়ে আসতেছে, সংযম প্রদর্শন করা, যেটা আপনাকে যদি ইলেকশন ইঞ্জিনিয়ারিং বন্ধ করতে হয়, আপনি ত্রাসের রাজত্ব কায়েম করতে চাচ্ছেন কেন? জি, আচ্ছা আচ্ছা, আমরা একটু আসছি আলোচনায়। আমাদের অনলাইনে আমাদের সাথে যুক্ত আছেন জনাব এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। আপনি সম্ভবত আমাকে শুনতে পাচ্ছেন। আপনি নিশ্চয়ই আলোচনা শুনছিলেন, যদি একটু যুক্ত করেন যে এই ঘটনাটা মানে বিএনপি কিভাবে দেখছে, এবং এই ঘটনার সাথে কি আপনি একটু মিলাবেন যে 1/11-এর সময় বাইতুল মোকাররম মসজিদ এলাকায় যে লগি বৈঠার দেখলাম আমরা একটা ভিডিওতে, দেখা যাচ্ছে যে এই মানুষটাকে পিটিয়ে মারা হচ্ছে। তিনি হয়তো ওই সময় মারাও গেছেন, দূর থেকে তো ভিডিওটা করা, আপনি দেখেছেন কিনা আমি জানি না। সো মারা যাওয়ার পরও মনে হচ্ছে তার উপরে লাঠি দিয়ে পেটানো হচ্ছে। আপনার কি প্রতিক্রিয়া? ধন্যবাদ আপনাকে। আমি তখন বিএসএস এ কাজ করতাম। জি, আমি দোতলা থেকে তাকিয়ে সেই লগি বৈঠার যেভাবে পিটিয়ে হত্যা করা হয় সেটা আমি নিজে চোখে দেখেছি। কিন্তু আমি বলবো এখন যে নির্বাচনে আছে, বড় দল বিএনপি এবং জামাত সহ যতগুলি দল আছে, সব কিন্তু অভ্যুত্থানের শক্তি। এই অভ্যুত্থানের শক্তিদের মধ্যে এরকম বাক বিতণ্ডা, হানাহানি, এটা অবশ্যই অনাকাঙ্ক্ষিত। তবে আমি বলবো যে যদিও এটার ব্যাপারে মাহাদি আমিন সাহেব কিন্তু বলেছেন এটা অনাকাঙ্ক্ষিত, এটা ঠিক আছে, কিন্তু ওখানের যে ঘটনা, ওই জায়গাটা কিন্তু আমার শ্বশুর বাড়ি, আমি খবর নিয়েছি। ওখানে মূলত ইশতেহার ঘোষণার জন্য ওই জায়গাটা ঠিক করা হয়েছিল, কিন্তু ওখানে আর্মি ছিল, পুলিশ ছিল, আইন শৃঙ্খলা বাহিনী ছিল। যখন জামাতের মিছিলের মতো করে আসতে থাকে, তখন তাদের বাধা দেওয়া হয়, ওখানে গিয়ে যাবেন না, গেলে সংঘর্ষ হবে। অর্থাৎ বলা হয়েছে যে তারা চলে যাক, তারপর আপনারা যান। কিন্তু সেটা জামাতের নেতাকর্মীরা সেটা মানেন নাই, সেটা আসার চেষ্টা করেছে। প্রথম দিকে ধস্তাধস্তিটা আইন শৃঙ্খলা বাহিনী এবং আর্মির সাথে ঘটে। এরপরে ওইটা শোনার পরে বিএনপির লোকরাও আসে এবং সংঘর্ষ হয়, সেখানে একজন নেতা, জামাতের নেতা নিহত হয়। এটা অত্যন্ত দুঃখজনক। তবে আমি কিন্তু দুঃখ প্রকাশ করেও বলছি যে আমাদের যে শেষ নির্বাচনগুলো হয়েছে ফেসিবাদের সময়, আপনার নির্বাচনে যদি তুলনা করেন, তাহলে আপনি দেখবেন এবারে মাত্র ইশতেহার দেওয়ার পরে, নির্বাচনের ইশতেহার দেওয়ার পরে মাত্র 3 জন মারা গেছে। অতীতের চাইতে এবারে কিন্তু সংঘর্ষ, সহিংসতা এবং নিহতের সংখ্যা কিন্তু কম। এখানে মেইনলি আমি বলবো যে গতকালকে মারা গেছে শেরপুরে আপনার ঝিনাইগাতি, এবং হাদির হত্যাটা খুবই স্পর্শকাতর। আচ্ছা, আপনি যেভাবে মাত্র বলছেন,
সেটা যদিও সরকারি হিসাবে আজকে যেমন প্রেস সেক্রেটারি এই বিষয় নিয়ে কথা বলেছেন এবং তার হিসাবে তিনি 4 জন কথা উল্লেখ করেছেন এবং তিনি আগের ইলেকশনের কথা স্মরণ করেছেন 2014-র কথা। সেই সময় অনেক মানুষ মারা গিয়েছিলেন, ইলেকশনের দিনই 19 জনের কথা উল্লেখ করেছেন। কিন্তু আপনি একটা জিনিস আমাদেরকে একটু বলবেন যে এই চেয়ারের সামনে বসাকে কেন্দ্র করে এই সংঘর্ষ আমরা দেখলাম, যে আগে জামাতের লোকজন এসে ওখানে বসছে এবং সেখানে বিএনপির লোকজন এসে ওই চেয়ারে বসতে পারে না, হয়তো আমরা পরিষ্কারভাবে জানি না ঘটনাটা কি, কিন্তু এই ঘটনা বিএনপিকে ভোটের মাঠে এগিয়ে দিল না পিছিয়ে দিল? না, এটা বলা মুশকিল, কারণ হচ্ছে আমরা কিন্তু বক্তব্য শুনছি। আপনি খেয়াল করে দেখেন জামাতের আমির এবং বড় দল বিএনপির চেয়ারপারসন, তাদের চেয়ারম্যান, ওনারা কিন্তু খুব বেফাস কথাবার্তা খুব কমই বলছেন, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নেতাকর্মীরা কিন্তু এই সংঘর্ষে কিন্তু জড়িত হচ্ছে। তো আমার মনে হয় যে আরেকটু যদি সবাই শান্ত হয়, অর্থাৎ উস্কানিমূলক বক্তব্য বা পার্টির প্রধান থেকে যদি এমন কোনো বক্তব্য না আসে যাতে কর্মীরা উত্তেজিত না হয় এবং সবাই অভ্যুত্থানের শক্তি, এখন দেশের যে অবস্থা, একটা নির্বাচন ছাড়া কোনো বিকল্প নাই। সুতরাং একটা নির্বাচন যাতে গ্রহণযোগ্য হয়, ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল বাংলাদেশে আছে, তারা কিন্তু আগের থিওরি পাল্টায় ফেলছে। আগে বলতো যে রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করলে অংশগ্রহণমূলক নির্বাচন, এবারে এসে কিন্তু তারা বলছে ভোটাররা যদি উপস্থিত হন, ভোটাররা যদি ভোট দেন, তাহলে নির্বাচন গ্রহণযোগ্য। আমার কথা হচ্ছে ফেসিবাদী দল যেহেতু বাইরে আছে এবং তাদের দোসররাও বাইরে আছে, অভ্যুত্থানের শক্তিরা আরও সংযমিত হওয়া উচিত এবং আমার মনে হয় নির্বাচনটা যাতে শান্তিপূর্ণ হয় এবং ইউরোপীয় ইউনিয়নের থিওরি অনুযায়ী যদি গ্রহণযোগ্য হয়, তাহলে আমরা বিশ্বের বুকে কিন্তু মাথা তুলে দাঁড়াবো এবং ফেসিবাদের আর উত্থান হয়তো হবে না। আচ্ছা, এর সাথে আপনি আজকে বুঝলাম যে এই পরিবেশ নিয়েও আপনি খুব একটা অসন্তুষ্ট না, মানে ইলেকশনের পরিবেশ মোটামুটি ঠিক আছে, মানে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। মনে আছে আপনার জুলাই মাসে আপনি একটা মন্তব্য করেছিলেন যে ইলেকশন, আপনি বলেছিলেন যে 2027-এ গিয়ে ইলেকশন হবে, এই সরকার ইলেকশন দিবে না, এবং সেই সময় আপনি বলেছিলেন যে বিএনপি এখন একটা ট্র্যাপের মধ্যে পড়ে গেছে। আপনার কি মনে হয় যে বিএনপি এখনো সেই ট্র্যাপের মধ্যেই আছে নাকি বের হয়েছে ওখান থেকে? না, এখনো ট্র্যাপের মধ্যে আছে। আপনার এটা আমি অন্য আলোচনা, আমি শুধু জামাতের নেতা মারা গেছে এই প্রসঙ্গে বলছি। অনেকগুলো আমি বলবো যে এখনো বিএনপি তাদের ধারণা যে নির্বাচন হলেই নির্বাচনটা তাদের দরকার, এরকম ভাব, জনগণ মুখিয়ে আছে, তাদের ভোট দিবে। আর জামাতের বক্তব্য হচ্ছে ইসলামিক দলের ভোটগুলো এক বাক্সে ফেলে এবারে তারা সরকার গঠন করার প্রত্যাশা। এই জন্যেই কিন্তু খুব প্রতিযোগিতা দেখা যাচ্ছে এবং কিছু কিন্তু থ্রেট কিন্তু আসতেছে, ইনডাইরেক্টলি ডাইরেক্টলি কিন্তু থ্রেট আসতেছে। এখন ধরেন, এখন সামনে যেটা আসছে, আমি কিন্তু চিন্তা করতেছি নির্বাচনের পরে এখন গণভোট হবে, হ্যাঁ না থাকবে, তার সাথে গণপরিষদ নির্বাচন একই সাথে হবে। একই সাথে হওয়ার পরে কালকে ঐক্যমত কমিশনের সহসভাপতি বলেছেন যে গণপরিষদ আপনার সংস্কার এন্ডোর্স না করা পর্যন্ত 6 মাস গণপরিষদ কাজ করবে। তার মানে কি, ধরেন জামাত জিতলো বা বিএনপি জিতলো, তাহলে 6 মাসের ভিতরে সরকার গঠন করতে পারছে না, তখন কে হবে? তাহলে কি এই সরকার ক্ষমতায় থাকবে? এটা কি বিএনপি বা জামাত এটা অ্যালাউ করবে? পরিস্থিতিটা কল্পনা করেন, পরিস্থিতিটা কি হবে? নির্বাচন হয়ে গেছে, একটা দল মেজরিটি পেল, হয় বিএনপি অথবা জামাত, কিন্তু তাকে সরকার গঠন করতে দেওয়া হবে না। তাদেরকে অনেকটা বলবো যে বল প্রয়োগে সংস্কার এন্ডোর্স করতে বলা হবে। আপনার এদিকে আবার বলা হয়েছে যে 100 আপনার 40-60 দিন, 160 দিনের ভিতরে আপনার এই সংস্কার আপনার অনুমোদন করতে হবে সংসদকে, তাহলে বলে 3 মাস। তো আপনি এই 3 মাস যদি এটাও হয়, তাহলেও আপনি বলেন যে তাহলে ওই সময়টা সরকারে কে থাকবে? এটা তো পরিষ্কার না। সুতরাং আমি তো মনে করি আফটার ইলেকশন, আমি মনে করি মেজর ক্রাইসিস হবে এবং ইলেকশন হয়তো পিছিয়ে যাবে, আর না হলে
নতুন করে সমস্যা তৈরি আপনি হবে। এখনো মনে যে করছেন দলই ইলেকশন জিতুক। পিছিয়ে যাবে? ইলেকশনের কিন্তু আর আছে আর কয়দিন? আর 9-10 দিন। এখনো মনে না, করেন? আমি বলছি যে না 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 আমি বলছি যখন গণভোট এবং হানা ভোট এবং এবং আপনার সংসদ নির্বাচন একই সাথে হবে, দুইটা ব্যালটে আচ্ছা, নির্বাচন হয়ে গেল, জি। রেজাল্ট আসলো, জি। রেজাল্ট আসার পরে এখন সংসদকে বলা হচ্ছে যে এটা হচ্ছে আপনার সংসদ, আপনার এটাকে বলা হয় ইংরেজিতে কনস্টিটিউট অ্যাসেম্বলি, অথবা বলা হবে সাংবিধানিক সংস্কার পরিষদ। এবং আপনার আলী রিয়াজ সাহেব বলেছেন এই এই সংবিধান সংস্কার পরিষদ এটা গঠন হবে এবং এরা 6 মাস থাকবে। আচ্ছা। তাহলে অর্থাৎ তাদেরকে তাহলে সরকার গঠন করতে দিচ্ছে না, জি। তখন কি করবে? ধরেন জামাত মেজরিটি পেল, অথবা 151 সিট পেল, অথবা বিএনপি পেল, জি। তারা সরকার গঠন করতে দিবে না। আচ্ছা। তখন কি দাঁড়াবে? আচ্ছা, তারা আচ্ছা। কি চুপ করে বসে থাকবে? বসে থাকবে না তো। তখন পরিস্থিতিটা কল্পনা আচ্ছা, হ্যাঁ, এইটা তার বক্তব্য একটা কনফিউশন তৈরি করেছে অনেকের মধ্যেই। এই কনফিউশনটা এখন নতুন করে জেঁকে বসছে উনি এটা বলার পরে। সেটা উনি হয়তো আমাদের সাথে গেস্ট হয়ে আসলে আমরা এটা জিজ্ঞেস করব। একটু ব্যারিস্টার শাহরিয়ার কবির যদি এই বিষয়টা নিয়ে একটু বলেন, যে আপনি সম্প্রতি একটা অনুষ্ঠানে ভোট ইঞ্জিনিয়ারিং নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন এবং বিভিন্ন রকম ইঞ্জিনিয়ারিং রিগিংয়ের উদাহরণ সেখানে টেনেছেন, এবং দেখলাম যে আপনি দুইটা বাটি নিয়ে এসে সেখানে বুঝিয়ে দিচ্ছেন যে যদি এটা কেউ ভরে দেয় আমার অগোচরে, তাহলে আমি কিভাবে বুঝবো? আপনার ইলেকশন ইঞ্জিনিয়ারিং নিয়ে এত শঙ্কার কারণ কি? মানে কিভাবে আপনি এই কনফিউশনটা আপনার মধ্যে আসলো? যদি এর সাথে যুক্ত করে রাখি, বিএনপির অনেকেই মনে করেন যে এই এখন প্রশাসনে যারা আছে, এখন পুলিশে যারা আছে, তারা অনেকেই জামায়াতের হ্যাঁ মনোভাবাপন্ন। শুনেন, ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, ওই দিকে আর যাবো না। আপনাকে একটা গ্রাফ দেখাই, যদি পারেন জুম করে দেখান। 181 জন গত 16 মাসে বিএনপি ইন্টারনাল কনফ্লিক্ট, এবং তাতে হত্যা হয়েছে। এবং এই হত্যার মধ্যে কে কে আছে সেটাও বলে দিই। বিএনপি আছে, যুবলীগের আছে, যুব দলের আছে, ছাত্রলীগের আছে, কৃষক দলের আছে, সাধারণ ছাত্র আছে, ব্যবসায়িক আছে, নাইট গার্ড আছে, সাধারণ মানুষ আছে, এই যে পুরা, এবং সবজি বিক্রেতা পর্যন্ত আছে। এই 1.5 বছরে আজকে আপনি যে কথাটা আমার সম্মানিত ভাই বললেন, উনি তো বললেন যে হ্যাঁ ম্যানিফেস্টো প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে ইউনো সাহেব, এটা কিন্তু কোনো দলের অনুষ্ঠান না, জি। লোকাল ইউনো সাহেব অনুষ্ঠান আয়োজন করলেন। সেই অনুষ্ঠানে যে আমি সামনের সিটে আগে গেলাম, আমি বসে আছি, আমাকে তুলে দিতে হবে কেন? তাহলে আপনি ওই যে এই কথাটা কেন বললাম, হোয়াই দিস ইজ এ পার্ট অফ ইলেকশন ইঞ্জিনিয়ারিং, আমি আপনাকে একটা জিনিস শোনাই কেন আমি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আশঙ্কা করতেছি। আমি 3টা কোশ্চেনের এখনো উত্তর পাইনি, সেজন্য আমি ইলেকশন ইঞ্জিনিয়ারের আশঙ্কা করতেছি। সেই 3টায় প্রশ্নের উত্তর হচ্ছে, ভারত কেন বারবার বলতেছে বিএনপির সাথে, বলতেছে না কিন্তু বাংলাদেশে একটা নির্বাচন হলে নির্বাচিত দল যেই আসুক তার সাথে আমি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করব, সেটা না বলে তারা বলতেছে বিএনপি ক্ষমতায় আসবে এবং বিএনপির সাথে ভারত কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সো ভারত অলরেডি ডিক্লেয়ার দিচ্ছে যে বিএনপি ক্ষমতায় আসতেছে। দ্বিতীয় আর একটা কথা কি বলছেন, যে যদি কারচুপি ইলেকশন না হয় তাহলে জামাত ক্ষমতায় আসবে না। সো ভারতে যে প্রিডিকশন করতেছে, ভারত জ্যোতিষীর যে ভূমিকায় আছে, এই ভূমিকাটার কারণে আমি বলতেছি। এবং আরও একটা জিনিস যেটা আজ পর্যন্ত মানে আমাদের কারো কাছে, জাতির কাছে ক্লিয়ার না, কি সেই অশনি সংকেত ছিল যার কারণে একটা দলের প্রধান এদেশে ফিরে আসতে পারেনি, কে কোন সিগন্যাল দিল। এবার আমি আপনাকে এই ভারতের এই কথাটার জন্য আমি এই বইটা দ্য কলিশন ইয়ার্স, এই কলিশন ইয়ার্সটা প্রণব মুখার্জির, এই প্রণব মুখার্জির পেজ নম্বর 114 থেকে আপনাকে একটু পড়ে শোনাই। ইন ফেব্রুয়ারি 2008, আগে তার আগে দেশবাসীকে বলি, 2008-এর ডিসেম্বর মাসে হয়েছিল আমাদের ইলেকশন বাংলাদেশে, আর 2008 সালে হয়েছিল ইলেকশন। আর ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি কি বলতেছে শোনেন। ইন ফেব্রুয়ারি 2008, বাংলাদেশ আর্মি চিফ ময়ূন আহমেদ কেম টু ইন্ডিয়া অন এ 6-day visit. He called on me too. During the informal interaction, I impressed upon him the importance of releasing political prisoners. He was apprehensive about his dismissal by Sheikh Hasina after her release. But I took personal responsibility and assured the general
of his survival after Hasina return to power. অনেকে বলে যে আমি নাকি বই থেকে অল্প একটু পড়ি, বাকিটুকু পড়ি না, সেজন্য আপনাকে বই দিয়ে দিলাম। 2008 সালের ফেব্রুয়ারি মাসে প্রণব মুখার্জি বলতেছে ময়ূর আহমেদকে যে আপনার চাকরি যাবে না, চিন্তার কোনো কারণ নাই, শেখ হাসিনা ক্ষমতায় আসবে এবং আপনার চাকরিটা থেকে যাবে। 2008 সালের ফেব্রুয়ারিতে, 2008 সালের ডিসেম্বরে আমরা ইলেকশন করতে যাচ্ছি, ইলেকশন করব, উনি ফেব্রুয়ারি মাসে বলে দিল কিভাবে? আজকে সেই জিনিসগুলো এখানে কি উদীয়মান, এই যে হত্যাযজ্ঞ, এগুলো সব হচ্ছে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট। অল আর ইলেকশন ইঞ্জিনিয়ারিং পার্ট। কেন এই পার্ট? যে বিএনপির সাথে তুমি যদি বিএনপির কথা না শোনো, বিএনপিকে ভোট না দাও, তাহলে তোমার করুণ পরিণত ওয়েট করতেছে। এটাই 2008 সালে করে আসছে আওয়ামী লীগ। 2008 সালে কি করছে? 2008 সালে এই জনাব তারেক রহমানকে মারছে, মৃত্যু মুখে পতিত করছে, কোকোকে মৃত্যু মুখে পতিত করছে, করে পুরা ভোটারকে দেখাইছে যে বিএনপির এই করুণ অবস্থা, তুমি যদি বিএনপির পক্ষে ভোট দাও তোমারও এই করুণ অবস্থা হবে। আজকে কি বিএনপি সেই সিগন্যাল দিতে চায় বাংলাদেশ জামাত ইসলামকে? তো বড় ভুল হবে, তাহলে বড় ভুল হবে। 2006 সালে মানে 111 থেকে যদি শিক্ষা না নিয়ে আর একটা 111 চিন্তা করে থাকেন, এবং এরকম আর যারা বলতেছেন একজন দুইজন না, প্রতিটা মানুষের প্রাণের মূল্য আছে। আপনি যে প্রাণ তৈরি করতে পারেন না, আপনি সেই প্রাণকে বলতে পারেন না মাত্র 3 জন হত্যা হয়েছে, 10 জন হত্যা হয়নি। আর সেজন্যই তো জুলাই বিপ্লব হয়েছে। একজন হত্যা হবে কেন? চেয়ারে বসা নিয়ে আপনি কেন হত্যা করবেন? আপনাকে এই ক্ষমতা দিল কে? ও, আপনি তাহলে এই ত্রাসের রাজত্ব করে জিততে চান, সে আশা পূরণ হবে না ইনশাল্লাহ। আর এই যে ভারতের যে আগের মতো ভবিষ্যৎবাণী, ভারত আপনাকে আবার ক্ষমতায় বসাবে, সে আশাও পূরণ হবে না ইনশাল্লাহ। তাতে যাই হবে তাই এই দেশের জনগণ ফেস করবে, এবং এই জন্য বিপ্লব হয়েছে। কিন্তু আপনি কি বলবেন যে জামায়াতের আমিরের সাথে তো ভারতের কোনো পর্যায়ের কোনো বৈঠক হয় নাই? আমি আপনাকে দুইটা জিনিস বলি। জামাতের আমির সাহেব হচ্ছে একটা মানুষ যে প্রকাশ্যে বলে দিছে যে একটা দেশ অনুরোধ করছে যে আপনাকে আমি দেখতে আসছি, আপনি অসুস্থ, আপনাকে দেখতে আসছি, আপনি এই কথাটা গণমাধ্যমে দিয়েন না। জি, সে কথাটা তিনি নিজেই প্রকাশ করে দিছেন। যেটা উনি বলছে এটা ওনা বলা ঠিক হয়নি। আমাদের কাছে সময় আসতেছে, ওনারাও আসছে, আমাদের সাথে ওনাদের দেখা হয়েছে। কিন্তু আপনি আমাকে একটা জিনিস বলেন তো, জয়শঙ্কর সাহেব আসলেন কবে? জানাজা পড়তে, তাই না? উনি অন্য কোনো পলিটিক্যাল পার্টির সাথে বসছেন? হোয়াই একটা পলিটিক্যাল পার্টির সাথে কেন ইন্ডিয়া বসতেছে বারবার? আপনি বলেন না, একটা দেশের ফরেন মিনিস্টার আসলো, সে তো কি হবে, রাষ্ট্রীয়ভাবে হোটেলে বসুক, তার অ্যাম্বাসিতে বসুক, তিনি সংসদ ভবনে গেলেন, বসেছেন, ভালো কথা, জানা যায় অংশগ্রহণ করবেন। ওখানে কেন একটা পলিটিক্যাল পার্টির সাথে হলো? কেন আর কোনো দল নাই? সিপিবি নাই, এনসিপি নাই, কার সাথে হলো না? তাহলে আপনার সম্পর্ক কি? ইন্ডিয়া একটা দলের সাথে সম্পর্ক করতে চায়, ঠিক বিগত দিনের মতন। বিগত দিনে যেমন আওয়ামী লীগকে পছন্দ করছিল, আজকে বিএনপিকে পছন্দ করতে চায় কেন? আচ্ছা, আমরা আসছি আপনার কাছে, আবার ফিরবো। জনাব আবুল হোসেন রুবেল, নির্বাহী সমন্বয়কারী গণসংহতি আন্দোলন, আপনি উপস্থিত হয়েছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে এম এ আজিজ, তিনি আমাদের এই আলোচনা শুনছিলেন, অনলাইনে তিনি আছেন। আপনি কি কিছু যুক্ত করতে চান যে এইখানে আজকে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান, তিনি একটা বক্তব্য আমি কিছুক্ষণ আগে শুনে আসলাম, তিনি বলছেন যে তলে তলে একসঙ্গেই ছিল সেই দল। কোন দলের কথা, মানে দুই দল, এক দল চলে গেছে আর এক দল আছে, তিনি আসলে কোন দলের কথা মিন করেছেন এবং কিভাবে তিনি কি বোঝাতে চাইলেন এখানে, কি আপনি কি বুঝলেন? আমি আগে আপনার ব্যারিস্টার সাহেবের কথার একটা উদাহরণ দিই। জি, জামাতের নায়েবে আমির ভারতে গিয়ে প্রণব মুখার্জির সাথে, প্রণব মুখার্জি ফরেন মিনিস্টারের সাথে দেখা করছে, এবং শ্রীরাধা দত্ত তার সাথে দেখা করে বলছে শরিয়া আইন আমরা বাস্তবায়ন করব না। আমেরিকান অ্যাম্বাসেডার তিনি আগেও বলেছেন আমেরিকা জামাতের সাথে বন্ধুত্ব করতে চায়, এবং আজকে এখানে টকশো করছি, আজকে জামাতের আমিরের বাসায়, আজকে জামাতের আমিরের বাসায় আমেরিকান রাষ্ট্রদূত সহ আর একজন গিয়ে, এক দল গিয়ে বৈঠক করেছে। তো বৈঠক আমি যেটা নিজেও লিখেছি যে আমাদের দেশের নির্বাচনে, আমরা হতভাগ্য দেশ, আমাদের নির্বাচনে সকল পরাশক্তি অ্যাক্টিভ থাকে, এটা বুঝতে হবে। তো এখন যদি বলেন যে ভারত অমক, আগে তো আওয়ামী লীগ ফ্যাসিস্ট,
তারা মুক্তিযুদ্ধের পক্ষে মুক্তিযুদ্ধের বিপক্ষে এভাবে ব্যবহার করত। এখন দেখা যায় ফ্যাসিস্ট আর ভারত এটা এখন উপলক্ষ হয়ে গেছে। তো আমার বক্তব্য হচ্ছে ভারত ভারতের চেষ্টা করবে, ভারত তার ইন্টারেস্ট প্রোটেক্ট করার জন্য সে করবে। এখন আমার বক্তব্য হচ্ছে এই যে ধরেন 30টে সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করে দিয়েছে সব ভারতের অনুকূলের ফ্যাসিস্ট হাসিনা, এই সরকার তো একটা কথাও বলে নাই রিভাইজ করা, এবং জামাতের আমিরের পক্ষ থেকেও বলা হয় নাই, জামাত থেকেও বলা হয় নাই, বিএনপির পক্ষ থেকেও বলা হয় না। আমরা নাগরিক, আমরা তো জানতে চাই যে সব অসম চুক্তি আছে সেগুলো বাতিল হওয়া উচিত। আপনার পানি দেয় না, আপনার বর্ডার কিলিং আছে, বাণিজ্য বৈষম্য আছে, কই সে কথা তো কারো কোনো দলের কাছে শুনি না। একজন ভারতপন্থী আমরা ট্যাগ লাগাই দিচ্ছি, আর একজন ভারত বিরোধী, কই তার পক্ষ থেকেও তো বলি না, শুনি না। তো সুতরাং আমি এই জন্য বলছি এটা না, আমার কথা হচ্ছে দেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, এই দেশের অভ্যুত্থান ঘটেছে, অভ্যুত্থানের শক্তিরা নির্বাচন করছে, তারা কেন হানাহানি করবে? তাদের ভিতরে যদি একতাবদ্ধ থাকে যে আমরা একটা নিরপেক্ষ নির্বাচন করব, তাহলে ভারতের এখানে কি করার আছে বা অন্য দেশের কি করার আছে? কিছুই করার নাই। কিন্তু আজকে অভ্যুত্থানের শক্তি দ্বিধাবিভক্ত বলে আজকে দেখেন তাদের কর্মীদের ভিতরে বিভক্তি আসছে। এটা সুতরাং এটা আমাদের কাম্য না, এটা আকাঙ্ক্ষা না। আপনাদের ব্যারিস্টার শাহরিয়ার কবির আর এবং আপনার মধ্যে একটা জায়গায় একটা বক্তব্যে আমরা মিল দেখেছিলাম, সেটি হচ্ছে যে এই ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ব্যাপারটা, সেটা তিনি যেমন এখন পর্যন্ত কিছু কনফিউশনের কথা বললেন, আপনার মধ্যেও কিছু কনফিউশনের কথা বিভিন্ন সময় আপনি প্রকাশ করেছেন। আপনি কি আজকেও বলবেন যে এখন পর্যন্ত কোনো কনফিউশন আপনার ভেতরে আছে? আমি বলবো, শোনেন, আমি বলছি এখন যে ধরেন পোস্টাল ব্যালট, আপনি জানেন মিডল ইস্টে কয়েকটা দেশের ইয়েতে ধরা পড়ছে যে ওখানে একটা জায়গায় ব্যালট জড়ো করা হচ্ছে, এবং এইটা টার্গেট করে করে কোন সেন্টারে কে পাঠাবে কে জানে। এই ব্যালট পেপার এটা ইলেকশন কমিশনও এটা কিন্তু নোটে নিয়েছে, এবং তারা বলেছে অ্যাকশনে বলেছে ওখানে দূতাবাসকে দায়িত্ব দিয়েছে তদন্ত করার, তদন্ত করে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তাকে প্রয়োজনে রিপ্যাট্রিয়েট করা হবে এবং তার ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 1, 2 হচ্ছে ভোট ট্রান্সফার। আমাদের বাংলাদেশের স্মরণকালে 7 লক্ষ ভোট ট্রান্সফার হয়েছে, এ সিট থেকে ও সিট, ও সিট থেকে ও সিটে গেছে, এবং এটা যারা পরিকল্পনা এবং কৌশল করে তাদের পক্ষে সম্ভব। এবং এমনও হতে পারে একটি দল হয়তো ধরেন তাদের ভোট তারা গুনতে পারে, ধরেন এখানে তাদের ভোট 5,000 শর্ট আছে, 10,000 শর্ট আছে, বরিশাল থেকে নিয়ে আসলো ঢাকা শহরের অমুক সিটে 10,000 ভোট বাড়াই দিল, তাহলে তার সিট পাস করবে, এরকম ভোট ট্রান্সফার। এখন প্রশ্ন হচ্ছে এটার প্রমাণ কি? প্রমাণ হচ্ছে ইলেকশন কমিশনের জুনিয়র অফিসার ধরা পড়েছে, এটাতে ধরা পড়েছে, পুলিশ ধরেছে, পুলিশ ধরেছে এবং ইলেকশন কমিশনে এটা নোটে নিয়েছে। 3, আপনি দেখেন নারীরা, এটা নারী জামাতের নারী কর্মীরা গ্রামে গঞ্জে বাড়িতে বাড়িতে যাচ্ছে। আমার কথা হচ্ছে তারা ক্যাম্পিং করতে যেতেই পারে, কিন্তু এনআইডি চায়, বিকাশ নাম্বার চায়। আপনি বলেন এনআইডি কেন পার্সোনাল, একজনের পার্সোনাল জিনিস এনআইডি কেন নেবে, কেন বিকাশ নাম্বার নেবে? বলেন বিকাশ নাম্বারের কী কাজ ইলেকশনে রিলেটেড কি? এখন জামাতের আমির নিজেই হুঙ্কার দিয়েছে নারীদেরকে হেনস্থা করা হয়েছে, আমরা এটা সহ্য করব না, 31 তারিখে সমাবেশ দিয়েছে। এটা তো মাঠ গরম করা না, মাঠ গরম করা। আমার কথা হচ্ছে যদি নারীদেরকে হেনস্থা করা হয়ে থাকে তাদেরকে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হোক, আর এটাও করা হোক যে বিকাশ নাম্বার কেন চাইলো, কেন এনআইডি চাইলো, এটা ইলেকশন ক্যাম্পিং এর সাথে কি সম্পর্ক আছে? আচ্ছা, তাদেরকেও যারা এই কাজ করছে তাদেরও শাস্তির আওতায় আনা হোক, কিন্তু হুঙ্কার দেওয়া তাদের এটা বরদাস্ত করা হবে না, এই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর সাথে আপনি হয়তো যুক্ত করবেন হানা ভোট, একটা কনফিউশন, ভোট গণনা শেষ পর্যন্ত কত সময় নিয়ে আসলে শেষ হয় সেটাও একটা কনফিউশন। সেটা যেহেতু এইবার ব্যতিক্রম হচ্ছে, আসলে এই ধরনের বিষয়গুলো যুক্ত হয়েছে। যদি আপনার কাছে আসি, আপনি আলোচনা শুনছিলেন, আপনার কাছেও কি এখন পর্যন্ত, আপনারা ইলেকশনে আছেন, এখন পর্যন্ত ইলেকশন নিয়ে আপনার মধ্যে কোনো কনফিউশন আছে? ধন্যবাদ। প্রথমত বলি যে ইলেকশন তো আসলে
মানে ইলেকশনের কনফিউশন তো অনেক ধরনের, মানে অনেক ধরনের মানে হচ্ছে যে ধরেন আপনার দেশের জনগণের ভেতরে এখনো পর্যন্ত নানা ধরনের কনফিউশন আছে। যেমন ইলেকশন আদৌ হবে কিনা সেটা নিয়েও তো এখনো কনফিউশন আছে। এই যে ইলেকশন ঘোষিত হয়ে গেছে, মানুষজন মানে ইলেকশনের জন্য সবাই নেমে পড়েছেন মাঠে, তারপরেও তো জনগণ প্রশ্ন করে ইলেকশন কি হবে ভাই, এইটাও তো একটা কনফিউশন। তাহলে এই যে নানা ধরনের কনফিউশন, এই কনফিউশনটা আসলে আমার মনে হয় যে আসলে জারি করে রাখা হয়েছে। বাংলাদেশে এই ইলেকশনটা হওয়ার যেমন একটা প্রসেস আছে, তেমন অন্তর্লীনভাবে এটাকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করার, এটাকে এমন কি হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন তোলার, এই সমস্ত জায়গায় এটা একটা জারি করে রাখা হয়েছে। এটা যাতে আসলে বাংলাদেশে একটা গণতান্ত্রিক উত্তরণের প্রক্রিয়া, এটা যাতে নির্ঝঞ্ঝাটে না হতে পারে, এটাকে যাতে আসলে নানাভাবে ফয়েল করা যায়, এটার জন্য আসলে নানান ধরনের শক্তি ক্রিয়াশীল আছে। তাদের ভেতর থেকে এই ধরনের কনফিউশনগুলো তৈরি করা হচ্ছে একদিকে। অন্যদিকে আর কি মানে সরকারের ঘাটতি তো আছেই। আমি প্রথমত বলি যে সরকার এই যে মানে এই মানে পুরো জায়গাটাতে এ পর্যন্ত যে পরিমাণে আসলে আমরা একটা ময়দানে দেখতে চেয়েছিলাম যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, হ্যাঁ, বিভিন্ন ধরনের সংঘর্ষ, তারপরে সহিংসতা, এগুলোকে যতটুকু মানে কমিয়ে আনার বিষয়ে যে উদ্যোগ নেওয়া দরকার ছিল। ধরেন অবৈধ অস্ত্র নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যেটা ছিল যে অবৈধ অস্ত্র যাদের আছে তারা ব্যবহার করবে না বলে আমি শুনেছি। এটি কি ধরনের কথা? বা তারা বলেছে তারা ব্যবহার করবে না, কি ধরনের কথা? অবৈধ অস্ত্র, বৈধ অস্ত্র হলে তাও না হয় একটা বুঝতাম যে আচ্ছা বৈধ অস্ত্র ব্যবহার করবে না, তার সাথে কথা হয়েছে। অবৈধ অস্ত্রধারীরা তার সাথে কথা বলে কিভাবে, এবং সেটা কিভাবে তিনি প্রকাশ্যে এইভাবে বলতে পারেন? এবার এই যে এই সমস্ত জায়গায়, এগুলো তো জায়গায় আমরা দেখছি যে সরকারের দিক থেকে আসলে ঘাটতি আছে। এই সমস্ত ধরেন আমাদের প্রার্থীরা যেখানে নির্বাচনে প্রচার করছেন, বিভিন্ন জায়গায় টাকার খেলা হচ্ছে, এই সমস্ত জায়গায় আছে। বিভিন্ন জায়গায় আছে যে আমাদের মানে ব্যানার, ফেস্টুন, এগুলো ছেড়ে ফেলা হচ্ছে। খেলাটা আসলে কোন দলের থেকে বেশি আসছে? এটা ধরেন ট্র্যাডিশনালি মানে বিভিন্ন দলের যারা আছে সবারই মোটামুটিভাবে এক এক জায়গায় এক এক ধরনের প্রার্থী আছে, যারা বড় লোক তারা করছেন। আবার মানে ধরেন একটা যেমন জামায়াতে ইসলামের ভাই এখানে আছেন, তারা খুবই সততার কথা বলেন, হ্যাঁ, নৈতিকতার কথা বলেন, তাদের ব্যাপারেও এই ধরনের অভিযোগ আছে। হ্যাঁ, ইসলামী আন্দোলন তারা মানে তাদের অনেক টাকা পয়সা আছে, বিভিন্ন জায়গায় ছড়াচ্ছেন, এরকম কথাও আছে। বিএনপির ব্যাপারেও আছে। আমি বলছি যে যারা মূলত আসলে বাংলাদেশে বহুদিন ধরে এক ধরনের ক্ষমতার সাথে সম্পর্কিত রাজনীতি করেন, প্রত্যেকের ভেতরেই কিছু না কিছুভাবে এই ধরনের টাকা ছড়ানোর যাদের আসলে সক্ষমতা আছে, তাদের কাছ থেকেই আসলে এই অভিযোগগুলো আসছে। এই অভিযোগগুলোর ভেতরে আছে আবার একটা মানে ধরা যাক যে প্রচারের ক্ষেত্রে ধরেন আপনি অন্যের প্রচারের যে ম্যাটেরিয়াল ছিঁড়ে ফেলা, যেটা আসলে গতদিনে আমি বলছিলাম যে এই পর্যন্ত এইবার এইটা অনেক কম ঘটেছে, কিন্তু দেখা যাচ্ছে যে এখন এটা আবার শুরু হয়ে গেছে। অর্থাৎ আমি দেখছি যে ভোটের মাঠে যতটা আসলে সমতল হওয়ার কথা সেটা না হয়ে আস্তে আস্তে দিন যাওয়ার সাথে সাথে যদি প্রতিদ্বন্দ্বিতাটা অবশ্যই উপভোগ করার বিষয়, হ্যাঁ, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা একটা নিয়মের ভেতর থেকে হবে, প্রতিদ্বন্দ্বিতা আইনের ভেতর থেকে হবে, এবং আইনের ভেতর থেকে সবাই জনগণের কাছে যাবে, তাদের মানে যে কি বলা যেতে পারে যে তাদের হচ্ছে যে রায় সেটা তারা নিয়ে আসবে, জনগণ যাদেরকে পছন্দ করবেন তারা নির্বাচিত হবেন। এই জায়গাটা তৈরি করাটাই তো আসলে কাজ নির্বাচন কমিশনের। ধরেন যেটা গণভোট নিয়ে আজকে একটা দেখবেন নির্বাচন কমিশন থেকে হচ্ছে যে সরকারি কর্মকর্তারা বা কর্মচারীরা পারবেন না, আবার সরকার নিজে গিয়ে ওয়ার্কশপ করাচ্ছে কর্মকর্তাদেরকে নিয়ে, এটা হ্যাঁ ভোট দেওয়ার জন্য। তো আমি এটা প্রথম থেকে বলে আসছি, মানে অনেকবার অনেক জায়গায় বলেছি যে সরকারের কাজ হচ্ছে গণভোট ব্যাখ্যা করা। সরকারের যে ব্যাখ্যাটা সরকার দিচ্ছেন যে আমাদের একটা সংস্কারের এখতিয়ার আছে, ফলে আমরা এটা হ্যাঁ ভোটের পক্ষে বলতে পারি, সেই এখতিয়ার অনুযায়ী তাদের সংস্কার করার জায়গা আছে। কিন্তু যেই সংস্কার আসলে পরবর্তী সংসদে হবে সেটার এখতিয়ার এই সরকারের নাই, এবং এই সরকারের কাজ হচ্ছে তাকে ফ্যাসিলিটেট করা। অর্থাৎ এইটা কি কি সংস্কার হবে, কিভাবে সংস্কার প্রক্রিয়া হবে, কিভাবে গণভোট হবে, এগুলো জনগণের কাছে ব্যাখ্যা করা। তাতে জনগণ সিদ্ধান্ত নেবেন হ্যাঁ ভোট দিবেন না না ভোট দিবেন, সেগুলো তো তাদের ব্যাপার। কোনো রাজনৈতিক দল তারা হ্যাঁ ভোট না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারে, কিন্তু সরকার এটাকে ফ্যাসিলিটেট করা হচ্ছে তার কাজ। এই সমস্ত জায়গাগুলোতে আমাদের কনফিউশন আসলে সরকারও ক্রিয়েট করেছে, এখনো রয়ে গেছে। ব্যারিস্টার শাহরিয়ার কবির, যদি আমি আজিজ যেভাবে বলছিলেন যে কনফিউশন তার মধ্যেও আছে, আপনার মধ্যে আছে, আপনারা দুইজন এই জায়গায় একমত। দ্বিমত হচ্ছে যে এই
যেই সহিংসতাটা আজকে ঘটলো, গতকালকে ঘটলো, সেটা যেভাবে সামনে আসলো, সেই জায়গায় আপনাদের মধ্যে মতদ্বৈততা আছে। আপনি কি একটু বলবেন যে আজকে বিএনপির চেয়ারম্যান তিনি এক জায়গায় বলেছেন যে তলে তলে একসঙ্গেই ছিল এই 16 বছর, একদল বাইরে চলে গেছে আর একদল আছে, মানে তারা এই ষড়যন্ত্রগুলো করে যাচ্ছে। তিনি কাকে মিন করছেন বলে আপনার মনে হয়? আচ্ছা, আপনার এই কথা উত্তর দেওয়ার আগে একটা জিনিস দেখাই। মানবজমিনে আসছে ভোটার সম্মানী রসিদ, কে ইস্যু করছে জানেন? ইস্যু করছে, আমি বিএনপির কথা বলবো না, আমি একদম বলেছি আসলাম চৌধুরী। আসলাম চৌধুরী সাহেবের কাছে কত টাকা পাওয়া যায় জানেন? 1700 কোটি টাকা। সে 1700 কোটি টাকা ঋণ খেলাফি। আচ্ছা, এবং আপনি একটা জিনিস দেখেন, বিএনপি 43 জন ঋণ খেলাফিকে যে দিলেন, এই জায়গায় সম্ভবত একটু নোক্তা দিতে হচ্ছে। সম্ভবত এই কার্ডটা ভুয়া, এবং সেটা দ্য ডিসেন্ট নামে একটা প্রতিষ্ঠান আছে, আচ্ছা, তারা এটা দেখিয়েছে এই কার্ডটা আসলে ঠিক আচ্ছা, না। যদি কার্ডটা ঠিক না তাহলে তো খুবই ভালো কথা। আমাকে এখন যে জায়গায় যাচ্ছি যে এটা যদি ঠিক হয়ে থাকে, এনআইডি আর বিকাশ নম্বর চাইছে, এরকম কোনো কিছু দেখাতে পারেনি। প্রথম কথা হলো যে মেয়েরা যখনই গেছে, আপনি একটা জিনিস, ভোট চাইতে গেছে, আপনি বলতেছেন 99 কল করে এদেরকে কি করেন, এদেরকে পুলিশে ধরিয়ে দেন। আপনি এমন একটা কথা বলছেন মেয়েদের সম্পর্কে, আমাদের মায়েদের সম্পর্কে, যে কথাটা আমার মুখে আমি আনতে পারি না, বাধে না, আমি আনতেই পারি না, যে আপনি এইভাবে ভোটারকে যেতে দিচ্ছেন না। আপনি ঋণ খেলাফি, এই পাঁচজনের কাছে কত টাকা ঋণ খেলাফি, আমি সেখানে অনেকগুলো বিষয় এখানে উঠে আসছে সবার মধ্যে। যদি একটু করে বলি, প্রথমে দেখেন, ইউএসএ অ্যাম্বাসেডর বাংলাদেশে এসে প্রথমে কিন্তু কার কাছে গিয়েছেন? জনাব তারেক রহমানের কাছে গেছেন। এটা তো অন্যায় না, তার কাছে গেছেন, তিনি সমস্ত দলগুলোর কাছে যাবেন। আমি প্রশ্নটা কি করেছি? প্রশ্নটা করেছি ভারতের ফরেন মিনিস্টার এসে খালি বিএনপির সাথে কেন কথা বলল? আমি তো ইউএসএ অ্যাম্বাসেডর আসবে, সবার সাথে বসবে, এটাই তো স্বাভাবিক। ইউরোপিয়ান ইউনিয়ন আজ সকালবেলা আমির জামাতের সাথে মিটিং করছেন, ইউরোপিয়ান ইউনিয়ন পুরা টিমটা যে তারেক রহমানের সাথে করছেন। দ্যাটস হাউ ইজ সাপোজ টু বি। হোয়াই ইন্ডিয়া বারবার বলতেছে বিএনপি ক্ষমতায় গেলে আমরা স্বাচ্ছন্দ্য ফিল করব, বিএনপির সাথে কথা হবে কেন? এই যে আজকে আপনি যে কথা বললেন, আজকে সকালবেলা তারেক রহমান সাহেব আরেকটা কথা বলছে যে একটা দলকে নিষিদ্ধ করা ঠিক হয়নি। তাহলে তারেক রহমান চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক? তাহলে তারেক রহমান কি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান? বিএনপি কি চায় আওয়ামী লীগের পুনর্বাসন? আপনি যে বলতেছেন একটা দল তলে তলে ছিল, এই কথা শোনেন। যখন আমিরে জামাতকে পুলিশ তুলে নিয়ে যায় রিমান্ডের মধ্যে, তাকে জিজ্ঞাসা করতে আপনার অ্যাড্রেস বলেন, বললো কোন অ্যাড্রেস বলবো? পুলিশ বললো কোন অ্যাড্রেস মানে? বলে আপনারা তো আমাকে এক রাতেও একটা বাসায় থাকতে দেননি, তাহলে সারা বাংলাদেশের 11 কোটি মানুষের অ্যাড্রেস বলতে হবে। আর সেটাকেই ওদের জন্য মাহমুদুর রহমান ভাই বলছিলেন যে আপনি 17 বছর বাংলাদেশে ছিলেন না, আপনি বাস্তবতা জানেন না। উনি বললেন না, আমি খুব বাস্তবতা জানি। উনি যে বাস্তবতা জানেন না, ওনার এই ইম্যাচিউর একটা বক্তব্য থেকে সেটা পরিষ্কার হচ্ছে। যিনি জানেন না, গুপ্ত যে বলে যেটাকে কটাক্ষ করতেছে, ওই কটাক্ষ ওনার নিজের কাছে যায়। হারেস সাহেবের ওই ডেড বডিটাকেও গোপনে মাটি দিতে হয়েছে। আপনি একটা জিনিস আজকে বলেন না কেন, সালাউদ্দিন সাহেবকে কিভাবে ইন্ডিয়াতে পাওয়া গেল? তাহলে সালাউদ্দিন সাহেব কি বর্ডার পার হয়ে চলে গেছে? তা তো জানি। তাহলে কেউ না কেউ তাকে তুলে নিয়ে গেছে। তা আপনারা দুইটা শক্তি, আমি হয়তো অনেক জোরে কথা বলি, এই জন্য মানুষ বলে কেন জোরে কথা বলি, রক্তে আগুন লেগে যায়। যে আপনি এসে আজকে এই বক্তৃতাগুলো দিতে পারতেছেন এই শহীদদের রক্তগুলোর বিনিময়ে, যাদেরকে গুপ্ত বলতেছেন সেই ছেলেগুলো বুক পেতে দিয়েছিল বলে আজকে আপনি সেই জুলাই, দেখেন একটা মিটিংয়ে আপনি জুলাই সনদের পক্ষে, ভোটের পক্ষে আজ পর্যন্ত ভোট চাননি। আজকেও 3টা মিটিং করছেন, একটা মিটিংয়ে জুলাই সনদের পক্ষে, ভোটের পক্ষে আপনি চাননি। আপনি হাদির হত্যার বিচার এখন পর্যন্ত একটা জায়গায় যাননি। আপনি যদিও কবরে যে কি করছেন, দোয়া করছেন। তার বক্তব্যে কিন্তু তিনি বিভিন্ন জায়গায় বলেছেন। আমাকে একটা জায়গায় দেখান যে জুলাই সনদের উপস্থিত হয়ে বললেন যে তার কবরে ওখানে গিয়ে না, এখনো বলতেছি আপনাকে আবার একটা জিনিস বোঝেন। আমি তো প্রথমে বলে নিলাম তার কবরের কাছে যে কবর জিয়ারত করছে। হাদি হত্যাকারী ইন্ডিয়াতে আছে, তার এই প্রতিবাদ করে যে ভারতে যারা আছে সন্ত্রাসী তাদেরকে ফেরত দিবে, এবং আমার সরকারে আমি যে সরকারে যেতে পারি এদের বিচার ইনশাল্লাহ আমি করবো, তাকে ফিরিয়ে নিয়েছে, এরকম কোন স্টেটমেন্ট দেখেছেন? আমিরে জামাত, বাংলাদেশ জামাতে আমি সব সময় বলতেছে আমরা তো ভারতের সাথে ভাই সম্পর্ক চাই, কিন্তু সম্পর্কটা হতে হবে ইনসাফের ভিত্তিতে। কেন একটা দলের সাথে, একটা দেশের সাথে আমরা সম্পর্ক চাই? ভাই যেমন একটু আগে একটা কথা বললেন, সেটা কি বললেন দেখেন, টাকার কথা বলতেছেন। টাকার খেলা
কাছে হয়। তা আমি সেই টাকার খেলার কথা, ইঞ্জিনিয়ারিং কথা আপনি বলতেছেন, আমি আর ভাই অনিশ্চয়তা, আমাদের অনিশ্চয়তা একটা জায়গায়, সে অনিশ্চয়তার কি, আমরা 2 দল বলতেছি জাতীয় সরকার করব, আমরা 2 দল বলতেছি বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে যেতে হবে। আবার মাঠে যেয়ে কেন এরকম ব্যক্তিগত কথাবার্তা বলবো যে কথাগুলো হাদির রক্তকে, জুলাই বিপ্লবকে অপমানিত করে। আপনি আর একটা জিনিস দেখেন কি বলা হয়েছে, এই দল নিষিদ্ধ করার পোস্টাল ব্যালটের কথা। আরে পোস্টাল ব্যালট যদি আপনি দেখেন, সেটা তো আপনি ইলেকশন কমিশনে যা অবজেকশন দিয়ে আসছেন লিখিত, সেই পোস্টাল ব্যালটগুলোকে বাতিল করা হয়েছে, আপনি এই ইস্যুটাকে আবার নিয়ে আসতেছেন কেন? আপনি তারপরে দেখেন আপনারা যেটা বল ক্যামোফ্লেক্স করা, জুলাই সনদের বিষয়ে কেন এত ক্যামোফ্লেক্স? এখানে বলছে কি, জুলাই সনদের মধ্যে তো আছে 180 দিন কি করবে, এই সংসদের 2টা পার্ট হবে, একটা পার্ট এই সংসদটা কি করবে, গণপরিষদের মতো কাজ করবে, এবং আরেকটা পার্ট করবে কি, তারা স্বাভাবিক কাজ করে দেবে। তাহলে আপনি কি বলতেছেন 180 দিন মানে কি 6 মাস? এই 6 মাসের মধ্যে কি বাজেট পাস হবে না? জুলাই মাসে বাজেট পাস কে করবে? ইউনূস সাহেব তো কি, এই যেদিনই নির্বাচন হয়ে যাবে শপথ হবে, সেদিন থেকে তো ইন্টারিম গভর্নমেন্ট ডিসলভ। আপনি কেন মানুষকে ভয় দেখাচ্ছেন যে ইন্টারিম গভর্নমেন্ট থাকবে? ও আপনি তাহলে জুলাই সনদ চান না? জুলাই সনদে 180 দিনের মধ্যে আপনি পাস করবেন যদি মানুষ হ্যাঁ ভোট দেয়। আপনি তাহলে হ্যাঁ ভোটের পক্ষে আগে কথা বলেন। ইন্টারিম গভর্নমেন্ট তো থাকার কোনো প্রভিশন বিধান নাই। না, এই জিনিসটা ডক্টর আলী রিয়াদ যে জিনিসটা সামনে নিয়ে আসছেন এই মাত্র মানে একদিন আগে, সেইটা আসলে মানুষের মধ্যে এটাই আজকে আনেননি। আপনি যদি রিউন করে দেখেন, এই 180 দিনের কথা উঠছে, এটা জুলাই সনদের প্রস্তাবনার মধ্যে ছিল, সেটা নিয়ে বিএনপি বলছিল এই 100 দিন আমাদের উপর বাইন্ডিং করেন না, সেজন্য বাইন্ডিং শব্দটা তুলে নিছে। এটাতে আলী রিয়াদ সাহেব গত পরশুদিন বলছে তা না, তাই বিএনপির দাবি মেনে নিয়ে যে 180 দিনের মধ্যে করতেই হবে, বলতেছে সামনের পার্লামেন্টকে আপনি বাইন্ডিং করতে পারেন না। ঠিক আছে, বাইন্ডিং শব্দটা তুলে দেওয়া হলো। আলী রিয়াদ সাহেব তো সে কথাই বললো, আপনাকে 180 দিনের মধ্যে এই কাজগুলো করতে হবে। কি করতে হবে, কেন বলতেছেন? আর একটা জিনিস ভাই যেটা বললো, 77 সালে আমার এখনো মনে আছে, আমি তো ছোট তখন, হেলিকপ্টারে করে হার ব্যালট ফেলে দিলে আমার আঙিনায় পড়ছিল। জিয়াউর রহমানের সময় যে হানা ভোট হলো, সমস্ত রাষ্ট্রীয় কর্মচারী সেখানে গেল। এরশাদের সময় হানা ভোট হলো, সেখানে গেল। খালেদা জিয়ার সময় যেটা 3 দলীয় রূপরেখার ভিত্তিতে পার্লামেন্ট ফর্ম অফ গভর্নমেন্টের মধ্যে গেল, সমস্ত সরকারি অফিসিয়ালরা গেল। আজকে হঠাৎ করে সরকারি অফিসিয়ালরা এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য যাতে, আপনি তুবলুকি কথা কেন বলতেছেন যে রাষ্ট্রের খরচে পাবলিক মানি খরচ করে এটা করা যাবে না? আর পাবলিক মানে কি, সেখানে আমার টাকা নাই? আপনাকে যদি এখন বলি যারা সিগারেট খায়, তারা তো টিভিতে আপনি দেখান না রাষ্ট্রীয় খরচে যে সিগারেট, তাহলে আমি এখন বলি যে আমার খরচে ওটা দেওয়া হবে না, আমি এটা পছন্দ করি না। আপনি তো গেটার ইন্টারেস্ট দেখবেন রে ভাই, দেশ রিফর্ম করবে, এবং সেটা কি এই সরকার টাকার, এই সরকারটা জুলাই সনদের ম্যান্ডেটেড সরকার, এই সরকারকে জুলাই সনদকে বাস্তবায়ন করতে হবে। আপনি এখানে বিতর্কিত করার কোন জায়গা? আচ্ছা, যদি আবুল হোসেন রুবেল যদি এই বিষয়ে একটু যুক্ত করতে চান, অধ্যাপক আলী রিয়াজের বিষয়টা যেটা সামনে নিয়ে আসছেন উনি, এইটা কি ধরনের কনফিউশন, আপনার মধ্যেও কোনো ধরনের কোনো কনফিউশন তৈরি করেছে? আমার মধ্যে কনফিউশন না, আমি এখানে বলি কয়েকটা জিনিস আসলে পরিষ্কার হওয়া দরকার। প্রথমত জুলাই সনদ, হ্যাঁ ভোট, গণভোট, তারপরে আদেশ, এগুলো সব ডিফারেন্ট ব্যাপার। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা ব্যাপার এবং আলাদা আলাদাভাবে ব্যাপারগুলোকে বুঝতে হবে। প্রথমত জুলাই সনদ বাস্তবায়িত হওয়া আর না হওয়ার প্রশ্নে এই গণভোটের কাছে এটা জনগণের এখতিয়ার, জনগণের কাছ থেকে এখতিয়ার নেওয়ার জন্য এটা নেওয়া হয়েছে। হ্যাঁ, আচ্ছা, জনগণ এটা যদি এখতিয়ার দেয় তাহলে কি হবে, এটা আসলে আরও কি হবে, পোক্ত হবে বলা যাইতে পারে। কিন্তু জুলাই সনদে ইতিমধ্যেই দলগুলো স্বাক্ষর করেছে, ফলে প্রত্যেকের পলিটিক্যাল কমিটমেন্ট কিন্তু অলরেডি আছে যে তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে, এটা তার পলিটিক্যাল কমিটমেন্ট। এটা হ্যাঁ না ভোটের উপরে নির্ভর করে না। হ্যাঁ, কিন্তু মানে এইটাকে কেন নির্ভর করে না আমি বলছি, কারণ হ্যাঁ না ভোট আপনাকে কি দিবে, যে আপনি জুলাই সনদ যেভাবে আপনি ওই অর্ডার দিয়েছেন নাকি চান না, এটাই তো, এটা না, এই জুলাই সনদের বিষয়ে কোনো হ্যাঁ না ভোট হচ্ছে না, এটা 4টা পয়েন্টে হ্যাঁ না ভোট হচ্ছে। হ্যাঁ, ওই 4টা পয়েন্ট ওইভাবে আপনি চান না চান সেটা নিয়ে হ্যাঁ না ভোট হচ্ছে। জুলাই সনদ নিয়ে যদি হতো ডিরেক্টলি, তাহলে একটা হ্যাঁ না ভোট তখন হচ্ছে জুলাই সনদে হ্যাঁ না ভোট। এখন তো আপনি 4টা প্রশ্ন আলাদা আলাদাভাবে নির্দিষ্ট করে দিয়েছেন, তাহলে 4টা প্রশ্ন নিয়ে হ্যাঁ না ভোট হচ্ছে, ফলে এটা জুলাই সনদ নিয়ে হ্যাঁ না ভোট হচ্ছে না। এটা প্রথমত পরিষ্কার হওয়া দরকার। আচ্ছা, আর 2 নম্বর হচ্ছে যে সরকারের মানে অতীতে কিভাবে গণভোট হয়েছে সেগুলো আমরা জানি, সেইভাবে গণভোট তো আমরা চাই না। আচ্ছা, যদি গণভোটে বেশিরভাগ মানুষ
আমাদের মানে- প্রজন্ম আমরা জানি না আসলে যে এই গণভোটটা কি রকম। 91 সালে ভোট নিয়ে তার কোনো ইয়া আচ্ছা ছিল না, দ্বিমত ছিল আচ্ছা, আমরা জনাব এম এ আজিজ, আপনি আমাদেরকে শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, যদি একটু আপনি যদি একটু যুক্ত করেন এই বিষয় নিয়ে। আমরা যদিও আরেকটা বিষয় যুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু এই বিষয়ে সম্ভবত আপনার কথা আছে। আপনি একটু জুলাই সনদ নিয়ে এবং হানা ভোট নিয়ে আপনার কিছু কনফিউশন আছে, সেটা আমাদের সাথে শেয়ার করছিলেন। আমি 1 মিনিট যদি পাই, এই আজিজ ভাইয়ের আগে, আজিজ ভাই এটা ভালো বলতে পারবেন সেজন্য দেখাচ্ছি। এই যে জুলাই গণভোট অধ্যাদেশ, জি, অধ্যাদেশ নম্বর 67, এই অধ্যাদেশের দেখেন কি দেওয়া আছে, অধ্যাদেশের পরিসংখ্যানে কত কি দেওয়া আছে, তফসিল ধারা 3 জুলাই সনদের প্রস্তাবনা কতগুলো দেওয়া আছে, যেটা যেটা কনস্টিটিউশনে চেঞ্জ হবে সেই 48টাই। সো এটা এই যে কথাটা বলা হচ্ছে যে 4টার মধ্যে 4টার মধ্যে না, জুলাই সনদের হানার উপর ডিপেন্ড করতেছে এই সংবিধানের সংস্কার। এই সংবিধানে 48টা আর্টিকেল। আচ্ছা ভাই জনাব এম এ আজিজ, জি এখন আমি বলি, শোনেন, আমি ব্যারিস্টার সাহেবকে সাক্ষী মেনেই বলছি, 100 এই বর্তমান সংবিধান যেটা আছে 106 অনুচ্ছেদ অনুযায়ী, 106 অনুচ্ছেদ অনুযায়ী সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে আসে, এবং আমি রাষ্ট্রপতি যখন ওত অনুষ্ঠানে আমি দাওয়াতি ছিলাম, এবং এই রেফারেন্স আসা পর্যন্ত অপেক্ষা করে। এই রেফারেন্স আসার পরে আপনার এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা তাদের ওত দেওয়া হয়, এবং ওতটা নেয় যে সংবিধান সম্মত রাখার জন্য ওত নিয়েছে। সুতরাং সংবিধানের সাথে সাংঘর্ষিক কোনো কিছু সংস্কার করার এখতিয়ার এই সরকারের নাই। দ্বিতীয়ত, এই সংবিধানে গণভোট নাই, সুতরাং যে গণভোট দেওয়া হচ্ছে, এবং সংবিধান যেহেতু এখনও জীবিত, সুতরাং এই সংবিধানের এই সংস্কারে যে 48 মৌলিক সংস্কার, এর ভিতরে নোট অফ ডিসেন্টও দিয়েছিল, সেগুলো নাই, কিন্তু এটা একটা প্রেসিডেন্টের আদেশ দিয়ে জারি করা হয়েছে, এতে হা না দিতে হবে। তো আমার বক্তব্য হচ্ছে যে যেহেতু সংবিধান জীবিত, সুতরাং প্রেসিডেন্টের এই আদেশ দেওয়াও অবৈধ। দ্বিতীয়ত, গণভোটটাও অবৈধ। তৃতীয়ত, এই যে টোটাল 84টা সংস্কার নিয়ে কথা হয়েছিল, মৌলিক সংস্কার হলো 40টা, এই 40টাকে 4 দফার ভিতরে এনে দেওয়া হলো। আমাদের দেশে আপনি বলেন যে সংবিধানে গণভোট নাই, এবং এই গণভোট অধ্যাদেশ দিয়ে দিচ্ছে, এটা অবৈধ। আবার গণপরিষদ নির্বাচন করছে, এটা নিয়েও বিতর্ক আছে। এবং আলী রিয়াজ সাহেব বলেছেন যে 180 দিন এই যে গণপরিষদ যেটা হবে, তৈরি হবে, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, তারা শুধু ওই কাজই করবে, অর্থাৎ সরকারের গঠন করবে, এটা ঠিক না। একথা পরিষ্কার তিনি বলেছেন, তারা এই সংস্কারের উপরে কাজ করবে। ওই সময়টা সরকারে কে থাকবে? দ্বিতীয়ত আসেন, আপনি বিমান বোর্ডের 3টে উপদেষ্টা দিয়ে বোর্ড গঠন করা হয়েছে। উদ্দেশ্য কি? বিমানের উদ্দেশ্যটা কি আপনি বলেন? যে 3 জন বোর্ড, নিরাপত্তা উপদেষ্টা, বিদ্যুৎ উপদেষ্টা, নির্বাচন কমিশন, তার সেক্রেটারিকেও এই বোর্ডে নেওয়া হয়েছে। নির্বাচন হলো 15 দিন পরে, 10 দিন পরে। না, সেটার সাথে এটার কি সম্পর্ক খুঁজে পাচ্ছেন? সম্পর্ক হচ্ছে যে আমি বলতেছি এই সরকারের ইচ্ছা আছে কি না নির্বাচন সঠিক সময়ে করা এবং সঠিক সময়ে সরকার গঠন করতে দেওয়া, সেই প্রশ্ন আমি বলছি। দ্বিতীয়টা আছে 9300 স্কোয়ার ফিটের এক একটা মন্ত্রী, নেক্সট মন্ত্রীদের জন্য ফ্ল্যাট করা হচ্ছে। মন্ত্রী ইলেকশনই হলো না, এই প্রজেক্ট কেন নিলেন হাতে আপনি বলেন? তারপরে আপনার ফেনীতে ইপিজেড আছে, সেখানে আপনি কারখানা, আপনার অস্ত্র বানানোর কারখানা তৈরি করতে চীনকে দিয়ে দিচ্ছেন। এখন আমাদের এখানে তো গাজীপুরে মেশিন টুলস ফ্যাক্টরি ছিল, সেটা তো এনলার্জ করতে পারতেন, সেটা আধুনিক করতেন। এই কাজগুলোর উদ্দেশ্যটা কি? নির্বাচন যথাসময়ে হবে না, সুতরাং এই প্রস্তুতি, নাকি এখানে ফেসিবাদের মতো করে লুটপাট করে খাওয়ার জন্য এগুলি করা হচ্ছে? এবং অবাস্তব 9300 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কি করে হয় বলেন আপনি? এখানে কি আপনার ফুটবল খেলার ফিল্ড রাখবেন নাকি? এই অবাস্তব। সুইমিং পুল সহ, হ্যাঁ সুইমিং পুল সহ বলেন, হ্যাঁ সুইমিং পুল সহ সবই আছে, সবই আছে। এবং আপনার
300 তবে ফিট তবে আপনার আজকে বাংলাদেশে- আজকে গণপূর্ত থেকে একটা প্রতিবাদ লিপি ছাপানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে এটা আসলে সঠিক না, এটা এখনো পাশ হয় নাই, এটা প্রস্তাবিত ছিল। বিষয়টা প্রস্তাবিত থাক আর না 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 না, পাশ হয়নি। প্রস্তাবিত থাকুক, পাশ হোক না হোক, জি। প্রস্তাব করে কি করে? যেখানে এই সরকার ইলেকশন দিচ্ছে, প্রস্তাব করে কি করে এই এইরকম ফ্ল্যাট? আর ইলেকশন কমিশনের সেক্রেটারিকে বিমানের ডাইরেক্টর বানায় কি করে? আর তিনি কেমন সিনিয়র সেক্রেটারি, জি। তিনি যা ডাইরেক্টর বোর্ডের সদস্য হচ্ছে, কোন উদ্দেশ্য কি? আচ্ছা। এখানে উদ্দেশ্য কি? অর্থাৎ আমরা শুনতে পাচ্ছি অনেকগুলো বোয়িং আসবে বিদেশ থেকে, এই বোয়িং অ্যাপ্রুভ করার জন্য বোর্ডে গেছে, অথবা বোয়িং থেকে ফেসিবাদের মতো কোনো কমিশন খাওয়ার কাছে কিনে আপনি দিতে আচ্ছা, পারেন। সেটা- তাহলে গুরুত্বপূর্ণ সেটা- উপদেষ্টা আচ্ছা, আমাদের হাতে সময় শেষ হয়ে গেছে। জি, জি, ছোট্ট 10 30 সেকেন্ডের মধ্যে উত্তর দিই। প্রথমটা হচ্ছে ভাই যেটা বললেন যে সংবিধান এখনো জীবিত, গণভোট অবৈধ। তাহলে সংবিধান জীবিত হলে এই ইলেকশন অবৈধ, 29 সালে ইলেকশন করতে হবে। দ্বিতীয় কথা বললেন যে এই যে সরকারও অবৈধ। ম্যাপে দেখাচ্ছি, এটা ইন্ডিয়াকে এইভাবে ইজারা দেওয়া হয়েছিল, তাতে চিটাং বিচ্ছিন্ন হয়ে যেত। সেইটাকে এখন বাংলাদেশ ডিফেন্সের আন্ডারে দেওয়াতে ইনশাল্লাহ আমাদের দেশটা আর বিচ্ছিন্ন হবে না। এই ইজারাটা বাতিল করছে বলে অন্তঃস্থল থেকে আচ্ছা। এনটিভি সরকারকে ধন্যবাদ জানাই। আচ্ছা, 10 সেকেন্ড যদি একটু আচ্ছা, ধন্যবাদ। বলি যে প্রথমত হচ্ছে যে আমি খুব দেরিতে এসেছি, ফলে একটু জি, জি, ইয়ে জি। হচ্ছে। আচ্ছা, প্রথমত এই যে গণভোটের যে বললেন এতগুলো পয়েন্ট তো আসলে জনগণের সামনে যাবে না। Right. জনগণের সামনে যাবে আপনার 4 পয়েন্ট, ফলে জনগণকে হ্যাঁ না বলতে হবে ওই 4 পয়েন্ট। এই 4 পয়েন্ট এবং এই বেশিরভাগ 4 জানে না। পয়েন্ট জনগণ জানে না। Right. আমাকে পাবলিক মানে এখনো পর্যন্ত প্রশ্ন করছে যে আসলে এই গণভোট দিলে কি এই সরকারি আবার থেকে যাবে কিনা। আমাদের একটা রিপোর্টে এই এরকম confusion- একটা জিনিস আসছে যে গণভোটে কে দাঁড়াইছে, হ্যাঁ, এই গণভোটের মার্কা কি? মানে ফলে সরকার ব্যাখ্যা করাটা যার জি, কাজ, জি। সেই কাজটা তারা ঠিক মতো করছেন না। জি। তারা একটা মানে প্রচার করে যাচ্ছেন যে এটা হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিন। আগে কিসে হ্যাঁ ভোট দিবে সেটা তো জনগণকে জানতে হবে। আচ্ছা, ওই ব্রুকরেটদের সরান না আচ্ছা, সাথে এই অবস্থা। আপনাদের 4জনকেই অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আজকে আমাদেরকে এখানে শেষ করতে হচ্ছে।